কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর নতুন প্রথম সেমিস্টারে 2026-27 সালে ভর্তি হয়েছো এবং ভূগোল মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে থেকে আমরা তোমাদের ভূগোল মেজরের ক্লাস শুরু করছি প্রথম সেমিস্টারের। তো এই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা অনেক কিছু নতুন জানতে পারবে। তো এই যে আমরা এই ক্লাসটা শুরু করার আগে কিছু কথা আগে বলে নি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা জিওগ্রাফি মেজর নিয়ে ভর্তি হয়েছো, তো তোমাদের এই যে সিলেবাস, এই যে প্রথম সেমিস্টারে তোমাদের একটা মেজর পেপার থাকবে, মেজর তোমাদের জিওগ্রাফি পেপার থাকবে, এবং সেই পেপারে তোমাদের কি বিষয় পড়তে হবে? তোমাদের পড়তে হবে জিও টেকটনিক অ্যান্ড জিওমরফোলজি। এই দুটো বিষয় তোমাদের পড়তে হবে, এই দুটো বিষয় পড়তে হবে। তো আমার চ্যানেলে তোমাদের এই সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। তো যারা যারা ভিডিওটি দেখোনি, আমি ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে রাখবো, তারা সেই ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্বন্ধে ভালো করে জেনে যাবে। এবার আসি দ্বিতীয় কথায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একমাত্র এই চ্যানেলটাই, ওয়ার্ল্ড অফ জিওগ্রাফি, একমাত্র এই চ্যানেলটাই শুধুমাত্র জিওগ্রাফি নিয়ে আলোচনা করে। জিওগ্রাফি মেজর, মাইনর, প্র্যাকটিক্যাল ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবং তোমরা প্রথম সেমিস্টার থেকে একবারে অষ্টম সেমিস্টার পর্যন্ত যতদিন না তোমরা কলেজ শেষ না করছো, এই চ্যানেলটা তোমাদের অনেক কাজে লাগবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিও দেখবে, তোমাদের জন্য প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাদের আজকে আমরা একটা ক্লাস শুরু করছি। তো তোমরা যদি রেগুলারলি যদি শুধুমাত্র 10 জনও আমার এই ভিডিওটি, আমার এই ক্লাসগুলি দেখো, ঠিকঠাক দেখো ক্লাস, তোমরা যদি ঠিকঠাক কমেন্ট করো, লাইক করো, ইত্যাদি করো, মানে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটি ভালো করে দেখো, সম্পূর্ণটা দেখো, তাহলে কিন্তু আমি তোমাদের এর পরবর্তী ক্লাসগুলো করাবো, যেখানে আমরা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি বিষয় তোমাদের বুঝিয়ে দেব, পরবর্তীতে সাজেশন দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। কিন্তু তোমরা যদি ঠিকঠাক করে না দেখো ভিডিওগুলি, তাহলে কিন্তু আমি ঠিক করে ভিডিও বানাবো না। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস কোন জায়গাটা বুঝতে পারলে না, কোন জায়গাটা বুঝতে পারলে কোনো সমস্যা ইত্যাদি কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটি পুরোটা দেখবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, তাহলে তোমরা প্রত্যেকটি ক্লাস পাবে। সেটা যে কোনো চ্যাপ্টারের হোক, প্রত্যেকটি চ্যাপ্টার আমি বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে ঠিকঠাক করে। কম করে যদি 10 জন হয়, আমি 10 জনকেও পড়াবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো এই বিষয়গুলোই শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যাদের অন্যান্য বিভিন্ন সেমিস্টারে এই যে জিওটেকটনিক এবং জিওমরফোলজি রয়েছে, তোমরাও এই ক্লাসগুলো ফলো করতে পারো। এবার আমরা মেন ক্লাসে ঢুকবো। তো মেন ক্লাসে তোমাদের আজকের আলোচনা, তোমরা কলেজে, তারপরে টিউশনে অনেকজন ভর্তি হয়ে গেছে, অনেকজন ভর্তি হওনি টিউশনে, আবার কলেজেও ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো বেশিরভাগ সময় কি হয়, তোমাদের জিওটেকটনিক থেকে মোটামুটি সমস্ত জায়গায় দুটো চ্যাপ্টার প্রথমে শুরু করে। হয় হয় তোমাদের শুরু করে টাইম স্কেল, জিওলজিক্যাল টাইম স্কেল, অথবা শুরু করে প্লেট টেকটনিক থিওরি। কিন্তু আমি ওইগুলো থেকে একটু আলাদা জিনিস শুরু করছি। আমি জিওমরফোলজি থেকে শুরু করছি। জিওমরফোলজি থেকে একটা চ্যাপ্টার শুরু করছি। তোমরা টিউশন কলেজে তোমরা জিওটেকটনিক থেকে পড়ো, আমি জিওমরফোলজি শুরু করছি। এই ভিডিওগুলো দেখবে, তোমাদের কাজে লাগবে। তো জিওমরফোলজি থেকে আমরা একটা চ্যাপ্টার শুরু করছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং ওয়েদারিং চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে বলে দিই, জিওটেকটনিক মানে হচ্ছে ভূগঠন বিদ্যা, এবং জিওমরফোলজি মানে হচ্ছে ভূমি রূপ বিদ্যা বা ভূ বিবর্তন বিদ্যা, ভূমির রূপের বিবর্তন বিদ্যা, এবং জিওটেকটনিক মানে হচ্ছে ভূগঠন বিদ্যা। তো এই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে, এই যে গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীতে বিভিন্ন ধরনের এমন কিছু প্রক্রিয়া বা কাজকর্ম ঘটে যার ফলে ভূ গঠন হয়, বিভিন্ন পাহাড় সৃষ্টি হয়, বিভিন্ন পর্বত সৃষ্টি হয়, বিভিন্ন মালভূমি সৃষ্টি হয়। এই যে বিষয়গুলো, এগুলো সৃষ্টি হয় জিওটেকটনিকের মাধ্যমে। কিন্তু
এই যে যেগুলো জিওটেকটনিকের মাধ্যমে সৃষ্টি হলো, পরবর্তীতে সেগুলোর রূপ চেঞ্জ হয় কিন্তু জিওমরফোলজির মাধ্যমে, বা সেগুলো আমরা জিওমরফোলজিতে পড়ি। যেমন একটা পর্বত সৃষ্টি হলো, এই পর্বতটা কিভাবে 500 বছর পর, 1000 বছর পর, 10,000 বছর পর কিভাবে পরিবর্তন হবে, এগুলো আমরা জিওমরফোলজিতে আলোচনা করি। তো দুটো বিষয় খুব ভালো লাগবে, দুটো প্রাকৃতিক ভূগোলের অংশ, ফিজিক্যাল জিওগ্রাফির দুটো বিষয়, মানে শাখা হচ্ছে জিওটেকটনিক এবং জিওমরফোলজি। এবার আমরা জিওমরফোলজি থেকে একটা চ্যাপ্টার ধরছি যার নাম হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং সম্বন্ধে তোমাদের 11-12 হালকা ধারণা আছে, সেই ধারণাগুলোই আমরা এবার একটু ব্রড স্পেকট্রামে পড়বো, মানে বিস্তারিত ভাবে পড়বো। তো ওয়েদারিং এর বাংলা হচ্ছে আবহবিকার। আবহবিকার, ওয়েদারিং এর বাংলা হচ্ছে আবহবিকার। এই বিষয়টা তোমরা 11-12 পড়েছো, আমরা সেটাকে আরো বিস্তারিত ভাবে পড়বো। তো আবহবিকার কি জিনিস এটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমেই আমরা কিছু ধারণা দিয়ে শুরু করি। এই যে আবহবিকার বা ওয়েদারিং, এই কথাটা এসেছে ওয়েদার থেকে। ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া। তো ওয়েদারিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? ওয়েদার থেকে। ওয়েদার কথার হচ্ছে আবহাওয়া। তাহলে বুঝতে পারছো যে এই যে ওয়েদারিং, এই যে আবহবিকার, এটাতে ওয়েদার বা আবহাওয়ার প্রভাব থাকবে, এটা একটা বিষয়। এবার এই যে ওয়েদারিং, এই ওয়েদারিং শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই ওয়েদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট নামক একজন ভৌগোলিক। এই জি কে গিলবার্ট নামক একজন ভৌগোলিক প্রথম ওয়েদারিং শব্দটি ব্যবহার করেন। তো এবার এই যে ওয়েদারিং, এই ওয়েদারিং বিষয়টা কি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো যে ওয়েদারিং বিষয়টা কি। তো এটা ধরে নাও এটা হচ্ছে একটা ভূমি। এই ভূমিতে এই জায়গাতে একটা পাথর বা শিলা রয়েছে। এটা ধরে নাও একটা পাথর বা শিলার খণ্ড। এই ভূমির উপরে একটা পাথর বা শিলার খণ্ড রয়েছে, এটা হচ্ছে একটা রক। এটা হচ্ছে একটা রক বা শিলা। তো এবার ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে, ধরো যে এই যে এখানে মেঘ সৃষ্টি হলো, মেঘ সৃষ্টি হলো। এবার মেঘ সৃষ্টি হলে কি হয়? অবশ্যই বৃষ্টিপাত হয়। তো এখানে বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হলো। এই বৃষ্টিপাত হওয়ার ফলে কি হলো? এই যে শিলাটি, এই শিলাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বা ভেঙে গেল বা বিয়োজিত হয়ে গেল। বৃষ্টির জল যখন এই শিলাটিতে এসে পড়লো, তখন 2 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে এই শিলাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। টুকরো টুকরো হয়ে গেল, এই টুকরো টুকরো হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। এবার এই যে টুকরো টুকরো হলো, এই টুকরো টুকরো হওয়ার পর কিন্তু এটা যদি এই ভূমিটা হয়, প্রথমে শিলাটা ছিল এরকম, এবার টুকরো টুকরো হলো। এবার এই টুকরো টুকরো হওয়ার পর যদি সেই একই জায়গাতে পড়ে থাকে, সেই একই জায়গাতে পড়ে থাকে, মানে এখানে ছিল, এ পয়েন্টে ছিল, এবার সে টুকরো টুকরো হওয়ার পর এই যে বৃষ্টির জল, এই বৃষ্টি জলের মাধ্যমে সে টুকরো টুকরো বা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এখানে পড়ে থাকলো। ঠিক এ পয়েন্টে যেখানে ছিল সেখানেই যদি পড়ে থাকলো, তখন এই যে ঘটনাটি ঘটলো বা এই প্রক্রিয়াটি ঘটলো, এই প্রক্রিয়াটি হচ্ছে ওয়েদারিং প্রক্রিয়া। ওয়েদারিং প্রক্রিয়া বা আবহবিকার প্রক্রিয়া। আবহবিকার প্রক্রিয়া। তাহলে এখানে দুটি বিষয় তোমরা বুঝতে পারলে যে এই বিকার যে প্রক্রিয়াটা, এটা ঘটে আবহাওয়ার কোনো একটা উপাদান দিয়ে। তাহলে এখানে আবহাওয়ার উপাদানটি কি হলো? বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত শিলাতে এসে পড়লো এবং শিলা চূর্ণ বিচূর্ণ হলো। এবং 2 নম্বর আর একটা কি, একটা গেল ওয়েদার, একটা হচ্ছে ওয়েদারের যে কোনো একটা উপাদান, আর 2 নম্বর হচ্ছে যেখানে ছিল, মানে ইনসিটু। ইনসিটু, এই ইনসিটু মানে হচ্ছে স্বস্থানিক, মানে যেই স্থানে ছিল সেই স্থানেই ঘটবে বা থাকবে, সেটাকে বলা হয় ইনসিটু বলে। মানে যেখানে ছিল সেখানেই থাকবে, সেটা হচ্ছে ইনসিটু বা স্বস্থানিক প্রক্রিয়া। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে ওয়েদারিং প্রক্রিয়া। মানে
ওয়েদারের যে কোনো একটা এজেন্টের মাধ্যমে বা ওয়েদারের যে কোনো বা আবহাওয়ার যে কোনো একটা উপাদানের মাধ্যমে শিলাটি চূর্ণ বিচূর্ণ হলো এবং নিজের স্থানেই পড়ে থাকলো, তখন এই প্রক্রিয়াটা হলো আবহ বিকার। এটা হলো আবহ বিকার। তাহলে আবহ বিকারের সংজ্ঞাটা কেমন হবে? আবহ বিকারের সংজ্ঞাটা কেমন হবে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, এই সংজ্ঞাটা তোমরা ব্যবহার করতে পারো। ওয়েদারিং হলো এমন একটি ইন সিটু প্রক্রিয়া যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং কিছু জৈবিক উপাদান ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বা মিনারেলকে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত করে তাকে বিয়োজিত করে, এইটুকুই, বিয়োজিত করে। তাহলে ওয়েদারিং হলো এমন একটি ইন সিটু বা স্বস্থানিক প্রক্রিয়া। স্বস্থানিক মানে মানে যেখানে ঘটবে, মানে একই জায়গায় ঘটবে, মানে জায়গা চেঞ্জ হবে না। তাহলে ওয়েদারিং হলো এমন একটি ইন সিটু প্রক্রিয়া যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং কিছু জৈবিক উপাদান ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বা মিনারেলকে চূর্ণ বিচূর্ণ করে বিয়াজিত করে, তাকে বলা হয় আবহবিকার। তো এই যে এখানে এখানে কি ঘটলো, এখানে ওয়েদারিং ঘটলো কিসের মাধ্যমে? আবহাওয়ার একটা উপাদানের মাধ্যমে। এখানে আবহাওয়ার উপাদান কি? আবহাওয়ার উপাদান হচ্ছে রেনফল বা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটা শিলাটাকে চূর্ণ বিচূর্ণ করলো। কিভাবে চূর্ণ বিচূর্ণ করলো? ভৌত এবং রাসায়নিক দুটো প্রক্রিয়ার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করলো এবং বিয়োজিত করে সেখানে ফেলে রাখলো। তো এখানে ওয়েদারিং প্রক্রিয়াটা ঘটলো। এটা হচ্ছে ওয়েদারিং। এবার ওয়েদারিং বোঝার সময় তোমাদের আরো কয়েকটি বিষয় বুঝতে হবে। যেমন কি, এটাই আমরা একই ছবি নিলাম দিয়ে সেই শিলাটাকে আমরা নিলাম। এবার এই শিলাটা কি হলো? এই শিলাটা চূর্ণ বিচূর্ণ হলো দিয়ে এইখানেই পড়ে থাকলো। তাহলে এটা ঘটলো আবহ বিকার। এটা ঘটলো আবহ বিকার। এটা আবহ বিকার ঘটলো। এবার যদি এই শিলাটা মানে ঢালের খুব কাছাকাছি হয়, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ এই জায়গাটা ঢাল রয়েছে, ঢালের খুব কাছাকাছি হয়, তাহলে কি হবে? এই শিলাটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা গ্র্যাভিটির প্রভাবে কি হবে? এইভাবে নিচে নামতে থাকবে, বা স্থান পরিবর্তন করবে। তো দেখা যাচ্ছে যে ছিল এখানটাতে এ পয়েন্টে ছিল এবং নিচে নেমে চলে এলো বি পয়েন্টে। এখানে হচ্ছে বি পয়েন্ট। এই যে চূর্ণ বিচূর্ণ হওয়া পদার্থগুলো নিচে নেমে চলে এলো বি পয়েন্টে, তখন এই প্রক্রিয়াটার নাম দিব আমরা মাস ওয়েস্টিং। মাস ওয়েস্টিং মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয়। মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয়। তাহলে এখানে মাস ওয়েস্টিং বলতে কি? যে আবহ বিকারের ফলে, মানে প্রথমে আবহ বিকার ঘটলো এবং চূর্ণ বিচূর্ণ হলো, পদার্থ দিয়ে পদার্থ সৃষ্টি হলো, মানে শিলাটা পদার্থে রূপান্তরিত হয়ে গেল। এবার এই যে আবহ বিকার জাত পদার্থ গুলো তৈরি হলো, এগুলো যখন গ্র্যাভিটি এর টানে, মেনলি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন স্থান পরিবর্তন করলো, নিজের জায়গা পরিবর্তন করলো, তখন সেই প্রক্রিয়াটার আমরা নাম দিব মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয়টা তোমরা এবার বুঝতে পারলে।
এবার আরেকটা বিষয়, এখানে মূলত এটা ঘটলো কিসের মাধ্যমে? এটা মূলত ঘটলো এখানে গ্র্যাভিটির মাধ্যমে, গ্র্যাভিটির মাধ্যমে ঘটলো। এবার আরেকটা ছবির মাধ্যমে দেখো, তো এটাও একই ধরনের একটা ছবি। তো এখানেও একটা শিলা ছিল, সেখানে আবহ বিকার ঘটলো, আবহ বিকার ঘটলো এবং কি হলো, চূর্ণ বিচূর্ণ পদার্থ সৃষ্টি হলো। এখানে এখানে বিভিন্ন পদার্থ সৃষ্টি হলো। এবার দেখা যাচ্ছে যে এখানে আবার বৃষ্টিপাত হলো, এই যে পদার্থগুলো সৃষ্টি হলো দিয়ে এখানে আবার মেঘ সৃষ্টি হলো এবং বৃষ্টিপাত ঘটলো। এবার বৃষ্টির জল কি হয়, এই বৃষ্টির জল তো সবসময় ঢালের দিকে প্রবাহিত হয়। এবার এই যে পদার্থগুলো, এই পদার্থগুলোকে সে নিয়ে, এই বৃষ্টির জল নিয়ে ঢাল বরাবর নেমে চলে এলো, ঢাল বরাবর প্রবাহিত হয়ে নেমে চলে এলো। দিয়ে এটা ছিল এ পয়েন্টে ছিল এবং নেমে কোথায় চলে এলো, নেমে বি পয়েন্টে চলে এলো। এখন যে প্রক্রিয়াটা ঘটলো এটার নাম হচ্ছে ইরোশিয়ন, ইরোশিয়ন বা ক্ষয় বা ক্ষয়ীভবন ঘটলো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে মাস ওয়েস্টিং আর ক্ষয়ীভবন বা ইরোশিয়নের মধ্যে পার্থক্যটা কি? এই যে মাস ওয়েস্টিং এবং এই ইরোশিয়ন, পার্থক্যটা কোথায়? মাস ওয়েস্টিং এর ক্ষেত্রে কি হচ্ছিল, মাস ওয়েস্টিং এর ক্ষেত্রে গ্র্যাভিটি এর টানে আসছিল, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু এই যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো সৃষ্টি হলো সেগুলো স্থান পরিবর্তন করছিল। কিন্তু এই যে ইরোশিয়ন, এই ইরোশিয়নের ক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটি কাজ করছে না, কাজ করছে কি, কাজ করছে গ্র্যাভিটি তো হালকা কাজ করবে, সবসময়তেই গ্র্যাভিটি রয়েছে, কিন্তু এখানে তো গ্র্যাভিটি কাজ করতে পারছিল না। তো এখানে কি হচ্ছিল, এটা ঢালের কাছে তো নেই। এটার ক্ষেত্রে হয়েছে কি, এটার ক্ষেত্রে হয়েছে যে যখন বৃষ্টির জল এলো, বৃষ্টির জল সেগুলোকে ধুয়ে নিয়ে ঢাল বরাবর নেমে চলে গেল এবং স্থান পরিবর্তন করলো। তো এখানে যে স্থান পরিবর্তনটা ঘটলো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইরোশিয়ান বা ক্ষয়ীভবন। এই ধরনের আরেকটা প্রক্রিয়া আছে যেটা সম্বন্ধে তোমরা জেনে নাও, তাহলে তোমাদের শর্ট প্রশ্ন কিছু হয়ে গেল, 4টে শর্ট প্রশ্ন তোমাদের হয়ে যাবে। আরেকটা প্রক্রিয়া কি, তো এই জায়গাটা একটু তোমরা বুঝবে। এটা হচ্ছে একটা শিলা, এটা হচ্ছে একটা শিলা, এটা হচ্ছে একটা শিলা, এর নিচে আর একটা শিলা রয়েছে, এর নিচে এই আর একটা শিলা রয়েছে, আর একটা শিলা রয়েছে। এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তো একটা শিলার উপরে আর একটা শিলার স্তর রয়েছে, বা ধরে নাও যে এটা হচ্ছে পাথর, এটা হচ্ছে কঠিন পাথর, মানে পাথরযুক্ত অঞ্চল, মানে একটা শিলার স্তর। এবং এই যে এ পয়েন্টটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি, আর এটা হচ্ছে শিলা, এটা হচ্ছে শিলার লেয়ার অফ রক, কঠিন শিলার একটা লেয়ার রয়েছে এবং তার উপরে মাটি জমেছে। তো এবার ঘটনাটা কি ঘটছে, এবার ঘটনাটা ঘটলো যে এই যে মাটির লেয়ারটা রয়েছে, তো এখন যদি এটা ধরে নাও শক্ত মাটির লেয়ার, বা এটাকেও তোমরা মাটি ধরতে পারো, তো এটা মাটি। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে বৃষ্টিপাত হলো, এবার তোমরা কি জানো, বৃষ্টিপাত হলে তো মাটি ক্ষয় হয়। তো এই যে এই মাটিগুলো মাটি ক্ষয় হতে থাকলো এবং বয়ে চলে যেতে থাকলো, মাটিকে এই যে এই জল ক্ষয় করতে থাকলো এবং নিজের সাথে কিছুটা কিছুটা নিয়ে চলে যেতে থাকলো। তো একটা সময় কি হবে, যে এই যে জায়গার মাটিটা রয়েছে এই মাটিটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে এবং এই মাটিটা যখন সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে তখন তার নিচের শিলাটা, এই যে শিলাটা তখন কি হবে, এই নিচের শিলাটা তখন কি হবে, উন্মুক্ত হবে বা মুক্ত হবে বা উঠে আসবে। এই যে এখন প্রক্রিয়াটা ঘটলো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডেনুডেশন, ডেনুডেশন, ডেনুডেশন। ডেনুডেশনের বাংলা হচ্ছে নগ্নিভবন, নগ্নিভবন। নগ্নিভবন কি, নগ্নিভবন মানে হচ্ছে নগ্ন করা, নগ্ন করা। এটা সহজভাবে বোঝো,
যে ধরো তোমরা পায়ে জুতো পরে আছো, তোমাদের নিজের পায়ে জুতো পরে আছো, তো কি হচ্ছে, তোমার যে চামড়া, পায়ের চামড়া, তার উপর তো একটা জুতোর একটা লেয়ার রয়েছে। এবার তুমি সেই জুতোটাকে খুলে ফেললে, জুতোটাকে যখন খুলে ফেললে তখন কি হচ্ছে, তখন তোমার যে পায়ের চামড়ার লেয়ারটা সেটা উন্মুক্ত হলো। ঠিক এই ঘটনাটাও এখানে ঘটছে, যে একটা শিলার ওপর যখন অন্য একটা শিলার লেয়ার থাকে এবং সেটা যখন আবহবিকার, তারপরে এই ক্ষয়ী ভবন, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে মানে গোটা লেয়ারটা চলে যায়, মাটির লেয়ারটা বা শিলার লেয়ারটা চলে যায়, তখন কি হচ্ছে, তখন নিচের লেয়ারটা, এই নিচের লেয়ারটা তখন উন্মুক্ত হচ্ছে। উন্মুক্ত হচ্ছে এই যেই প্রক্রিয়ার মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে ডেনুডেশন বা নগ্নিভবন। এই নগ্নিভবন হচ্ছে প্রকৃতপক্ষে ওয়েদারিং, ওয়েদারিং প্লাস মাস ওয়েস্টিং প্লাস ইরোশন এর সম্মিলিত ফলাফল, সম্মিলিত ফলাফল, ফলাফল মানে উপরের লেয়ারটা ওয়েদারিং, মাস ওয়েস্টিং এবং ইরোশনের মাধ্যমে যখন ধুয়ে চলে যায় এবং নিচের লেয়ারটা উন্মুক্ত হয়, তখন সেটাকে আমরা বলছি ডেনুডেশন, ডেনুডেশন বা নগ্নিভবন, ডেনুডেশন বা নগ্নিভবন। তো এই পর্যায় পর্যন্ত আমরা কয়টা বিষয় জানলাম, আমরা জানলাম ওয়েদারিং এর সংজ্ঞা, ওয়েদারিং এর সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে মাস ওয়েস্টিং, মাস ওয়েস্টিং, 3 নম্বর হচ্ছে ইরোশন, 4 নম্বর হচ্ছে ডেনুডেশন। এই যে চারটে, এই চারটে কিন্তু তোমাদের 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে, 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে। তাহলে তোমরা এই 2 মার্কের প্রশ্নগুলো হলো। এবার আমরা আবহবিকার সম্বন্ধে বিস্তারিত এবার জানতে থাকবো। আবহবিকার চ্যাপ্টার অনেকটা বড়, একটা ক্লাসের মাধ্যমে হবে না, কম করে 3টি বা 4টি ক্লাস লাগবে। তো আমরা আবহবিকারের আজকে মূল ধারণাটা জানবো, যে আবহবিকারের কিছু বেসিক ধারণা সম্বন্ধে আমরা জানবো। তারপরে আমরা কাল থেকে আবহবিকারের যে বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো। তো আবহবিকার কি জানলাম আমরা, ওয়েদারিং হলো এমন একটি ইনসিটু বা স্থানিক প্রক্রিয়া যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং কিছু জৈবিক উপাদান ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বা মিনারেলকে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার। এবার এই যে আবহবিকার, এই আবহবিকারের কিছু এজেন্ট রয়েছে, এজেন্ট রয়েছে। এজেন্ট মানে কি, এজেন্ট মানে হচ্ছে এই আবহবিকার ঘটাতে যারা কাজ করে। তাহলে এখানে আমরা পয়েন্ট কি দিব, পয়েন্ট দিব এজেন্ট অফ, এজেন্টস অফ ওয়েদারিং, ওয়েদারিং। এই ওয়েদারিং এর কিছু এজেন্টস গুলোর আমরা নাম লিখবো বা এজেন্টস গুলি সম্বন্ধে জানবো। এটাও তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য পরীক্ষাতে আসে, 5 মার্কসের জন্য পরীক্ষাতে আসে। তো আমি প্রত্যেকটা বিষয় তোমাদের আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। এবার এজেন্টস, এজেন্টস মানে হচ্ছে যেগুলো ওয়েদারিং কে ঘটাতে কাজ করে সেগুলোকে বলা হয় এজেন্টস, আবহবিকারের এজেন্ট। তো এই আবহবিকারের এজেন্টের মধ্যে কে কে পড়ছে, এজেন্টের মধ্যে পড়ছে 1 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন। এবার তোমরা বলবে যে প্রেসিপিটেশন বিষয়টা কি, প্রেসিপিটেশন কথার বাংলা অর্থ হচ্ছে অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ। এবার এই অধঃক্ষেপণ বিষয়টা কি, এটাও তো জটিল মনে হচ্ছে। এই অধঃক্ষেপণ বিষয়ে সহজভাবে যদি তোমরা জানো, তার বাংলা আরেকটা হচ্ছে রেনফল বা বৃষ্টিপাত, বৃষ্টিপাত। তাহলে আমরা এই বৃষ্টিপাত বা রেনফলকে অধঃক্ষেপণ বলি কেন, অধঃক্ষেপণ মানে হচ্ছে যখন আকাশ বা মেঘ থেকে যখন বৃষ্টি বা বা স্নোফলের আকারে বা বরফ কেলাসের আকারে বা তোমরা শুনেছো তোমরা বরফ পড়ে, তো এই যখন বৃষ্টির আকারে বা বরফের আকারে যখন আকাশের জলগুলো নেমে আসে, মেঘের জল যখন নেমে আসে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ মানে শুধুমাত্র বৃষ্টিপাত নয়, বৃষ্টিপাতের সঙ্গে স্নোফলও বা বরফ পড়াও হচ্ছে অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ দুটো। তো এই অধঃক্ষেপণ হচ্ছে প্রথম এজেন্ট বা বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কিভাবে কাজ করে, বৃষ্টিপাত এই যে আমি প্রথম পয়েন্টে বুঝালাম যে বৃষ্টিপাত কিভাবে ঘটাতে সাহায্য করে, ওয়েদারিং করতে সাহায্য করে। এবার 2 নম্বর কি,
2 নম্বর হচ্ছে উইন্ড। উইন্ডের কি? উইন্ড মানে হচ্ছে বায়ু। এই বায়ুর কি? এই বায়ুর হচ্ছে বায়ুর চাপ এবং প্রবাহ। বায়ুর চাপ এবং প্রবাহ, এই বায়ুর চাপ এবং প্রবাহ কিন্তু আবহবিকার ঘটাতে সাহায্য করে। কিভাবে? ধরে নাও মরুভূমির মধ্যে হাজার হাজার কিলোমিটার ফাঁকা জায়গা, বিশাল জোরে বায়ু প্রবাহিত হচ্ছে। তো কি হবে? মাঝে যদি একটা শিলার রকের একটা পাথর থাকে, তো সেটা তো এই বায়ুর প্রবাহের ধাক্কায় ধাক্কায় 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়ে যাবে। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাই হচ্ছে বায়ুর ফলে ঘটিত আবহবিকার। এবার 3 নম্বর কি? 3 নম্বর আর একটা হচ্ছে উইন্ড। 3 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার টেম্পারেচার বা তাপ। তাপ কিভাবে কাজ করে? তাপ কিভাবে কাজ করে একটু বোঝার চেষ্টা করো। তাপ কিভাবে কাজ করে আমি একটু হালকা করে বোঝাচ্ছি, কারণ এই যে প্রত্যেকটা এজেন্ট, এই এজেন্ট গুলো কিন্তু মানে এই যে এজেন্ট গুলো, এগুলো কিন্তু আমরা যখন প্রকারভেদ গুলো পড়বো আবহবিকারের, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তো এইটুকু এখন জেনে নাও যে টেম্পারেচার কিভাবে কাজ করে, বা টেম্পারেচার কিভাবে কাজ করে। তো তোমরা জানো যে এই শিলার মধ্যে, ধরে নাও এটা একটা রক, এটা হচ্ছে একটা রক বা শিলা। তো শিলার মধ্যে কি হয়? শিলার মধ্যে প্রচুর খনিজ পদার্থ থাকে। তো খনিজ পদার্থ থাকে। এবার ধরে নাও এই খনিজ পদার্থের মধ্যে অনেকগুলো, এই শিলার মধ্যে অনেক খনিজ, মানে অনেকগুলো খনিজ মিলে তো শিলা তৈরি হয়। তো এই খনিজের মধ্যে রয়েছে লোহা, রয়েছে লোহা রয়েছে বা লৌহ খনিজ রয়েছে। এবার কি হচ্ছে? এবার ধরে নাও যে আলো সূর্যের আলো এসে পড়ছে, এই সূর্যের আলো এসে পড়ছে। এবার আমরা কি জানি? আমরা জানি যে সূর্যের আলো এসে যখন লোহাতে পড়ে, তখন লোহা কিছুটা দুর্বল হয়ে যায় বা কিছুটা গলে যায় বা কিছুটা নরম হয়ে যায়। আমরা এটা জানি যে যখন লোহা লোহা যখন তাপ পায় বা আয়রন যখন তাপ পায়, তখন কিছুটা নরম হয়ে যায়, কিছুটা আবার বেশি তাপ পেলে গলে যায়, আবার কি হয়, আবার দুর্বল হয়ে যায় একটু ধান। আর যখন আবার ঠান্ডা হয়ে যায়, তখন আবার শক্ত হয়ে যায়। তো ঘটনাটা ঘটছে এই যে দিনের বেলায় এই যে পাথরটা বা এই রকটা বা এই শিলাটা কি হচ্ছে, এই লোহাগুলো তাপ পাচ্ছে এবং তারা দুর্বল হয়ে যাচ্ছে এবং হালকা একটু বড় হয়ে যাচ্ছে। লোহায় একটু যখন তাপ পাবে তখন একটু বড় হয়ে যায়। আবার কি হচ্ছে, আবার যখন রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় কি হয়? রাত্রিবেলাতে ঠান্ডা হয়ে যায় আবহাওয়া, আর তো সূর্য থাকে না, তখন কি হচ্ছে, আবার লোহা শক্ত হয়ে যাচ্ছে। তো এই যে মোটামুটি 10-15 বছর ধরে যদি এই পাথরটার ওপর এরকম সূর্যের আলো দিনের বেলায় পড়ছে এবং রাতের বেলায় আবার ঠান্ডা হচ্ছে, তো কি হচ্ছে, এর মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে, টেনশন বা একটা চাপ তৈরি হচ্ছে, একটা চাপ তৈরি হচ্ছে। এই শিলার মধ্যে চাপ তৈরি হচ্ছে। চাপ তৈরি হওয়ার ফলে একটা সময় কি হবে, একটা সময় এই টেম্পারেচারের ওঠা নামার কারণে একটা সময় কি হবে, এই শিলাটা এইভাবে টুকরো টুকরোতে ভেঙে যাবে, টুকরো টুকরোতে ভেঙে যাবে, ভেঙে সেখানে পড়ে থাকবে। তো এইভাবে কিন্তু আবহবিকার হয়। তাহলে টেম্পারেচার বা তাপমাত্রা কিভাবে কাজ করে এবার তোমরা বুঝলে। এবার আসছি এর পরের এজেন্ট হচ্ছে ময়েশ্চার। ময়েশ্চার ময়েশ্চারকে অনেকটা তোমরা প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণের মতোই ধরে নাও। ময়েশ্চার মানে হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা আর্দ্রতা কিভাবে কাজ করে? আর্দ্রতা কিভাবে কাজ করে এই আর্দ্রতা কিভাবে কাজ করে এটা জানার জন্য তোমাদেরকে একটু মানে প্রাথমিক ধারণাগুলো একটু জানার পর আর্দ্রতাটা সম্বন্ধে বলছি। এটা একটু জটিল বিষয়, একটু পর বলছি। আর কিছু এজেন্টের নাম বলে দিই, যেমন হচ্ছে হিউম্যান মানুষ। মানুষ কিভাবে কাজ করছে? মানুষ মেশিন নিয়ে যাচ্ছে, বড় বড় বুলডোজার নিয়ে যাচ্ছে, বড় বড় মানে যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে, দিয়ে বম ব্লাস্ট করছে, দিয়ে পাহাড়কে ভেঙে ফেলছে। আবহবিকার ঘটে গেল, পাহাড়কে ভাঙলেই হলো। তো আবহবিকার ঘটলো, এখানে আবহবিকার কি ঘটালো? মানুষ ঘটালো, তাহলে হিউম্যান হলো। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে অ্যানিমেলস। অ্যানিমেলস প্রাণী কিভাবে আবহবিকার ঘটায়? তো ধরে নাও যে একটা
একটা পাহাড়ি রাস্তা রয়েছে, পাহাড়ি রাস্তা রয়েছে, এবং এই পাহাড়ি রাস্তা দিয়ে প্রত্যেক দিন কি হচ্ছে, প্রত্যেক দিন আহ হাজার হাজার পরিমাণে যাচ্ছে, কি যে বলছে, জীবজন্তু হাঁটাচলা করছে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে। দেখা যায় ভেড়ার দল যাচ্ছে, ঘোড়ার দল যাচ্ছে, বা বিভিন্ন গবাদি পশু চলাফেরা করছে। এবার যখন তারা চলাফেরা করছে তখন কি করছে তারা, তখন তাদের এই যে হাঁটা চলাতে তো এই পাহাড়ি রাস্তার পাথরগুলো, এই পাথরগুলো তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এই যে ঘটনাটা এখানে ঘটলো সেটা খুব অল্প পরিমাণে ঘটলেও এটাকেও বলা হচ্ছে ইয়ে এটাও হচ্ছে আবহবিকারের একটা প্রকারভেদ, যেটা মাধ্যমে হয়, অ্যানিমাল বা পশু প্রাণীর মাধ্যমে হয়। এবং আর একটা 7 নম্বর কি, 7 নম্বর হচ্ছে আর একটা হচ্ছে, লাস্ট হচ্ছে প্ল্যান্টস। প্ল্যান্টস মানে কি? প্ল্যান্টস মানে হচ্ছে তোমাদের গাছপালা। এই গাছপালা কিভাবে আবহবিকার ঘটায়, তো এই উদাহরণটার মাধ্যমে দেখো। তো ধরে নাও এই ধরনের কিছু শিলা রয়েছে। এবার শিলা রয়েছে, এই শিলার উপরে কি আছে, এই শিলার উপরে কিছুটা লেয়ারে মাটি রয়েছে মাটি রয়েছে। এবার এই মাটির উপর একটা গাছ হলো। এবার এই গাছ হওয়ার পর তার তো জড় থাকবে। তো ধরে নাও এই জড়গুলো শিলার ফাঁক ফোকর দিয়ে ঢুকছে এবং এই জড়গুলো কি হয়, এই জড়গুলো তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে মোটা হয়। পাতলা জড় ছিল ছোটকালে, এবং তারা যখন বড় হয়ে গেল, যখন এইটুকু ছিল তখন ছোট ছোট জড় ছিল, এবং যখন বড় হয়ে গেল তখন জড়গুলো আস্তে আস্তে মোটা হলো, বৃদ্ধি পেল। তো এই যখন শিলার ফাঁকে ফাঁকে এই লাল রঙের জড়গুলো যখন মোটা হচ্ছে, তখন এই দিকে প্রেসার দিচ্ছে এবং এই দিকে প্রেসার দিচ্ছে। তখন কি হচ্ছে, তো তো ছিল এইটুকু ফাঁক ছিল, দিয়ে এই ফাঁক দিয়ে ঢুকেছে, ধরে নাও এই একটা জ্বর ঢুকেছে। এই জ্বরটা আস্তে আস্তে মোটা হয়ে গেল। মোটা হওয়ার ফলে কি হবে, মোটা হওয়ার ফলে চারিদিকে প্রেসার দিচ্ছে, এবং প্রেসার দেওয়ার ফলে একসময় কি হচ্ছে, এই শিলাগুলো টুকরো টুকরো হয়ে যাবে, ভেঙে যাবে। তো এখানেও আবহবিকার ঘটাচ্ছে একটা গাছ। তাহলে এখানেও আবহবিকার ঘটলো। তো এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম, এগুলোকে বলা হয় এজেন্ট। এরা আবহবিকার ঘটাতে সাহায্য করে। এবার আমরা কিছু ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক সম্বন্ধে জানবো। আবহবিকারের ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক গুলো কিন্তু 5 মার্কসের জন্য আসে। তো আমরা পয়েন্টস দিব। পয়েন্টসে কি লিখবো, পয়েন্টসে লিখবো আমরা ফ্যাক্টরস। ফ্যাক্টরস কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক নিয়ন্ত্রক এখানে নিয়ন্ত্রক বলতে আমরা কি বুঝি? নিয়ন্ত্রক বলতে আমরা বুঝি যে এই যে আবহবিকার প্রক্রিয়াটা ঘটছে, এই আবহবিকার প্রক্রিয়াটা কোন কোন পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, বা কোন কোন বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এইগুলোকে বলা হয় নিয়ন্ত্রক। তো আবহবিকারের কিছু নিয়ন্ত্রক আছে। তো এই যে নিয়ন্ত্রকগুলো, এগুলো তোমাদের 5 মার্কসের জন্য পরীক্ষাতে পড়ে। 5 মার্কসের জন্য 10 মার্কসের জন্য পড়বে না, 5 মার্কসের জন্য পড়তে পারে। তো এই নিয়ন্ত্রকগুলো তোমাদের বোঝা অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা আবহবিকারের যখন প্রকারভেদগুলো পড়বো, তখন এই নিয়ন্ত্রকগুলো আমরা যদি এখন বুঝে যাই, তাহলে সেগুলো আমাদের খুব সহজ হয়ে যাবে। তো নিয়ন্ত্রকগুলো জানবো। তো তোমাদের আগেই বলি যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কিন্তু হবে ইংলিশে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে ইংলিশে। এবং তোমরা চাইলে ইংলিশে উত্তর লিখতে পারো, অথবা বেঙ্গলিতে উত্তর লিখতে পারো। কিন্তু এই বেঙ্গলিতে উত্তর লেখার সময় যদি তোমরা এই যে পয়েন্টগুলো, যেমন আমি ফ্যাক্টরস লিখলাম, তারপর ফ্যাক্টরসের যে পয়েন্টগুলো লিখবো, এগুলো যদি তোমরা ইংলিশে লিখতে পারো, তাহলে তোমাদের নাম্বারটা ভালো আসে। এটা তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন আমি জানিয়ে দিলাম, যে তোমাদের এই যে এই পয়েন্টগুলো ইংলিশে লিখতে হবে, এবং এই পয়েন্টের ব্যাখ্যাগুলো তোমরা বাংলাতে লিখবে। আর যারা ইংলিশ ভার্সনে পড়বে, তারা তারা তো সম্পূর্ণটা ইংলিশে লিখবে। তো এবার এই নিয়ন্ত্রকগুলো সম্বন্ধে আমরা জানবো, নিয়ন্ত্রক কি কি রয়েছে। তো নিয়ন্ত্রকের মধ্যে প্রথম যে নিয়ন্ত্রক, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ রকস।
স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ রক্স। কম্পোজিশন অফ রক্স। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, আর কম্পোজিশন মানে হচ্ছে এর উপাদান কি, মানে এই যে রক বা শিলা, এই শিলাটা গঠন হয়েছে, এর উপাদানগুলি কি কি, কোন কোন উপাদানের মিক্সচারে এই শিলাটা গঠিত হয়েছে। এই যে স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ রক বা শিলার প্রকৃতি, এই শিলার প্রকৃতি কিন্তু আবহবিকারে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। কিভাবে করে? তোমরা জানো যে শিলা তিন প্রকারের হয়। শিলা প্রধানত তিন প্রকারের হয়। একটা হচ্ছে আগ্নেয়, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে পাললিক, 3 নম্বর হচ্ছে রূপান্তরিত। তো এই যে এই আগ্নেয় শিলা খুব কঠিন হয়, খুব শক্ত হয়, ভেরি হার্ড। আর পাললিক শিলা কি হয়? পাললিক শিলা নরম বা সফট হয়, খুব ভঙ্গুর হয়, সহজে ভেঙে যায়। এবার কথা হচ্ছে যে এই যে আবহবিকার কিন্তু এই শিলার প্রকৃতি অনুসারে কিন্তু নিয়ন্ত্রিত। যেমন কি, এই যেহেতু হার্ড রক আগ্নেয় শিলা, এই আগ্নেয় শিলাতে আবহবিকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে মেকানিক্যাল ওয়েদারিং। এবার তোমাদের কথা হচ্ছে যে মেকানিক্যাল ওয়েদারিং কি? মেকানিক্যাল ওয়েদারিং কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: মেকানিক্যাল, কেমিক্যাল এবং 3 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল। কেমিক্যাল এন্ড মেকানিক্যাল, এই তিনটে কিন্তু আবহবিকারের প্রক্রিয়া রয়েছে, মেন প্রক্রিয়া রয়েছে এই তিনটে। এবার মেকানিক্যাল ওয়েদারিংটি কি? মেকানিক্যাল ওয়েদারিং কে আরেকটা ভাষায় বলা হয় ফিজিক্যাল ওয়েদারিং। এই মেকানিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে যান্ত্রিক আবহবিকার, আর ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত আবহবিকার। কথাটা একই, ফিজিক্যাল বা মেকানিক্যাল কথাটা একই। তো এই যে যান্ত্রিক আবহবিকার, এটা কিভাবে ঘটে? তো ধরে নাও এটা হচ্ছে মরুভূমি, এই মরুভূমির মধ্যে একটা শিলা রয়েছে, এরকম শিলা রয়েছে। এবার এখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, উইন্ড ফ্লো হচ্ছে বিশাল জোরে, উইন্ড ফ্লো হচ্ছে। এই উইন্ড কি করবে? এই যে শিলাটাকে ক্ষয় করতে থাকবে, শিলাটার উপরে ক্ষয় করতে থাকবে, উপরে ক্ষয় করতে করতে এক সময় শিলাটা কি হবে? এই পর্যন্ত হয়ে যাবে। এই যে উপরের জায়গাটা ক্ষয় হয়ে চলে গেল, দূরে কোনো জায়গায় চলে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? বাতাস যখন ধাক্কা দিল বা বাড়ি দিল এই ইয়েতে, এই যে শিলার এই অংশটুকুতে, এই শিলার এই উপরের অংশটুকুতে, এই ধারের অংশটুকুতে যখন বাড়ি দিল, তখন কি হলো? শিলা আস্তে আস্তে চূর্ণ হতে থাকলো, আস্তে আস্তে ঘষতে থাকলো। এইভাবে আস্তে আস্তে আহ শিলাটা আস্তে আস্তে ভাঙতে থাকলো এবং একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে অর্ধেক হয়ে গেল। তো এখানে ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং মানে এই যে ধাক্কা লাগলো, চাপ লাগলো, তার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হলো, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং বা ফিজিক্যাল ওয়েদারিং। আর কেমিক্যাল ওয়েদারিং এর ক্ষেত্রে কি হবে? কেমিক্যাল ওয়েদারিং হয় এইভাবে। এই যে বৃষ্টি হচ্ছে, তো নিচে ধরে নাও এই জায়গাতে রয়েছে চুনা পাথর, চুনা পাথর আছে। এবার তোমরা জানো যে বৃষ্টির জল যখন বৃষ্টির জল বা এমনি জলও যদি তোমরা চুনা পাথরের সঙ্গে মিশিয়ে যাও, তাহলে কি হবে? চুনা পাথর গলে যায় চুনা পাথর। এটা আমরা জানি, বাড়িতে যখন তোমাদের রং করে, ঘরে যখন কালার করে, তখন অনেক সময় চুন ব্যবহার করা হয়। তো তোমরা দেখো যে চুনের বড় বড় পাথর এনে একটা জায়গায় ভিজাতে দেয়, তখন কি হয়? তার সঙ্গে পানি দিয়ে দেয়। তো এক সময় রাত্রি পার হয়,
রাত্রি পার হওয়ার পর কি হয়, চুনগুলো একবারে মানে গলে হয়ে যায়, বড় বড় পাথরগুলো গলে একবারে পানির মতো হয়ে যায়। তো এই যে ঘটনাটা ঘটে, চুনা পাথরের সঙ্গে ঘটনাটা ঘটলো, এখানে কেমিক্যাল প্রসেস ঘটলো, এখানে কেমিক্যাল প্রসেস ঘটলো। এই যে বৃষ্টির জল, এই বৃষ্টির জল চুনা পাথরের অণুর সঙ্গে, চুনা পাথরের অণুর সঙ্গে বা চুনা পাথর যেই সব বিষয় যেই সব কেমিক্যাল প্রপার্টি গুলো দ্বারা মানে গঠিত, সেই কেমিক্যাল প্রপার্টি গুলোর সঙ্গে এই বৃষ্টির জল মানে বিয়োজন ঘটলো, বৃষ্টির জল বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটালো এবং এই চুনা পাথর গলে জলের মতন হয়ে গেল, জলের মতো বিয়োজিত হয়ে গেল, বিয়োজিত হয়ে গেল। এই যে প্রক্রিয়াটা এখন ঘটলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। এই প্রক্রিয়াটা ঘটছে কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার। কেমিক্যাল ওয়েদারিং এর বাংলা হচ্ছে রাসায়নিক রাসায়নিক আবহবিকার, আবহবিকার, রাসায়নিক আবহবিকার। এবার বায়োলজিক্যাল ওয়েদারিং কি? বায়োলজিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে জৈব আবহবিকার, জৈব আবহবিকার। তো জৈব আবহবিকার কিভাবে ঘটছে এখনই তোমাদের বোঝালাম। এই যে গাছ, এই গাছটা একটা জৈব পদার্থ, মানে একটা জৈবিক জিনিস। তো এই যে জৈবিক একটা কম্পোনেন্ট হচ্ছে গাছ, এই গাছটার নিজের শিকড়ের দ্বারা আবহবিকার ঘটালো, তখন এটা হয়ে গেল বায়োলজিক্যাল ওয়েদারিং। তাহলে মেকানিক্যাল ওয়েদারিং কাকে বলে, কেমিক্যাল ওয়েদারিং কাকে বলে, বায়োলজিক্যাল ওয়েদারিং কাকে বলে, এই বিষয়টা সম্বন্ধে তোমাদের প্রাথমিক ধারণাটা হলো। এর মেলা ভাগ রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তো এই তিনটে মূল বিষয় তোমরা জানলে। এবার এই যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এই ক্ষেত্রে কি হবে, এই যে প্যারেন্ট রক, এই যে রক সম্বন্ধে আমরা পড়ছিলাম যে শিলার গঠন কিভাবে হয়, তো এই যে আগ্নেয় শিলা এ হচ্ছে হার্ড রক। এবার হার্ড রক কি হয়, হার্ড রক কিন্তু বৃষ্টির জল পড়লো গলে গেল এমন বিষয় হয় না। হার্ড রক যখন থাকে তখন এই ধরনের উইন্ড ফ্লো লাগে, এই ধরনের উইন্ড ফ্লো হতে হয় বা বিভিন্ন মেকানিক্যাল প্রসেসে কিন্তু আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়। আর পাললিক শিলা, এই যে চুনা পাথর, এই চুনা পাথর হচ্ছে পাললিক শিলা, এই চুনা পাথর পাললিক শিলা। তাই পাললিক শিলাতে কি হলো, রাসায়নিক আবহবিকার ঘটলো। তাহলে শিলার গঠন কিন্তু আবহবিকারকে নিয়ন্ত্রিত করলো। যে শিলার গঠন যদি আগ্নেয় শিলা হয় তাহলে সেখানে মেকানিক্যাল ওয়েদারিং ঘটলো, আর যদি পাললিক শিলা হয় তাহলে সেখানে কেমিক্যাল ওয়েদারিং ঘটলো। তাহলে শিলার গঠন অনুসারে কিন্তু এই ইয়েগুলো ঘটে, এই মানে নিয়ন্ত্রণ হয়, আবহবিকার নিয়ন্ত্রণ হয়। এবার 2 নম্বর আর একটা ফ্যাক্টর কি বা নিয়ন্ত্রক কি, 2 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে, 2 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে টোপোগ্রাফি। টোপোগ্রাফি, টোপোগ্রাফি, টোপোগ্রাফি মানে হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মানে যে অঞ্চলে বা যেই জায়গায় এই আবহবিকার ঘটবে সেখানকার ভূপ্রকৃতি কেমন, মানে সেখানে ঢাল কেমন। এর একটা আমি উদাহরণ দিচ্ছি তোমাকে। তোমরা জলপ্রপাত দেখেছো বা ওয়াটারফল দেখেছো, ওয়াটারফলে কি হয়, এই ধরনের উঁচু জায়গা থেকে জল নিচে নেমে আসে, নিচে নেমে এসে সজোরে ধাক্কা দেয় এবং এইভাবে বয়ে চলে যায়। তো এই যে এটাকে বলা হচ্ছে ওয়াটারফল বা জলপ্রপাত। তোমরা এটা দেখেছো, জানো। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে জায়গাটা এখানে ঢাল অনেক বেশি, এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি ঢাল রয়েছে, 90 ডিগ্রি এখানে ঢাল রয়েছে। এই যে 90 ডিগ্রি ঢাল এখানে রয়েছে, একবারে খাড়াখাড়ি লম্বালম্বি ভাবে ঢাল আছে। তাই তাই যে এই জলটা একবারে সরাসরি এই মাটিতে বা এই তলদেশে নেমে এসে পড়ছে। এবার যখন এই 90 ডিগ্রি, এত 90 ডিগ্রি ভাবে নেমে এসে পড়ছে, সজোরে এসে পড়ছে, আবার দেখা যাচ্ছে উচ্চতা হচ্ছে প্রায় এখানকার 30 মিটার, 30 মিটার, তাহলে অনেকটা জায়গা পাচ্ছে, 30 মিটার উঁচু জায়গা পাচ্ছে, প্লাস খাড়াখাড়ি ভাবে পড়ছে। এর ফলে এই যে জায়গাটা, এই তলদেশে কিন্তু প্রচুর ধাক্কা লাগছে, প্রচুর প্রেসার সৃষ্টি হচ্ছে, প্রচুর প্রেসারে জল এসে পড়ছে। এবার প্রচুর প্রেসারে জল এসে পড়লে কি হবে, এই যে শিলার এই যে অংশগুলো, এই অংশগুলো কি হবে, এই অংশগুলো একটু ভাঙতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে বয়ে বয়ে চলে যাবে, বয়ে বয়ে চলে যাবে। তো এই জায়গাটা কি হবে, আস্তে আস্তে এইরকম বেঁকিয়ে যাবে, আস্তে আস্তে এইরকম বেঁকিয়ে যাবে, আস্তে আস্তে এইভাবে ঢুকে যাবে। তো এই যে এখানে আবহবিকারটা ঘটলো, এটা কিসে, এখানে কে নিয়ন্ত্রণ করলো, এখানে নিয়ন্ত্রণ করলো ভূপ্রকৃতি। এখানে এই যে ভূপৃষ্ঠের ঢাল,
এই পৃষ্ঠটার ঢাল, এই ঢালটা এত পরিমাণে বেশি যেখানে জলটা এত গতিতে এসে পড়ছে, যে তলদেশে যখন গতিতে এসে পড়ছে তখন সেখানকার চূর্ণ বিচূর্ণ হয়ে সেই পদার্থগুলো বয়ে চলে যাচ্ছে, নদীর জলের সঙ্গে বয়ে চলে যাচ্ছে এবং এই জায়গাটাতে আবহবিকার ঘটতে থাকছে। তো এখানে ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এবং ভূপ্রকৃতির কোন অংশটা গুরুত্বপূর্ণ বিষয় নিল, সেটা হচ্ছে ঢাল, ঢাল বা স্লোপ। স্লোপ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এবার আসছে 3 নম্বর। 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট, ক্লাইমেট বা জলবায়ু। ক্লাইমেটের বাংলা হচ্ছে জলবায়ু। এবার এই জলবায়ু পড়ার সময়তে তোমাদেরকে একটু বললাম আমি যে এই যে এখানে ময়েশ্চার বিষয়টা, এই আর্দ্রতা বিষয়টা আমি একটু পর বোঝাচ্ছি, একটু জটিল, এই জায়গাতে তোমরা বুঝবে, ক্লাইমেটের জায়গাতে তোমরা বুঝবে যে ময়েশ্চার কিভাবে কাজ করে। তো এখানে দুটো জায়গা আছে, দুটো জায়গা রয়েছে। এটা হচ্ছে মরুভূমি অঞ্চল, এ হচ্ছে মরুভূমি, এ হচ্ছে মরুভূমি। আর আরেকটা জায়গা হচ্ছে, এটা হচ্ছে বি, বি অঞ্চল। এই জায়গাটা ধরে নাও এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, বা ভারতের মতো মৌসুমী অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এটা হচ্ছে মরু জলবায়ু অঞ্চল, আর একটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। মরু জলবায়ু অঞ্চলে কি হয়? খুবই বৃষ্টিপাত কম হয়, কারণ এখানে কি নেই? এখানে ময়েশ্চার বা আর্দ্রতা নেই, ময়েশ্চার এখানে খুব কম। মরুভূমিতে বাতাসের মধ্যে জলীয় বাষ্প খুব কম থাকে, কারণ এখানে প্রচুর পরিমাণে গরম, এবং এখানে মানে সাপ্লাই দেওয়ার মতো, ময়েশ্চার সাপ্লাই দেওয়ার মতো বা জলীয় বাষ্প সাপ্লাই দেওয়ার মতো সেই ধরনের জায়গা থাকে না, মানে নদী নালা কম থাকে, সমুদ্র কম থাকে, এই সব কারণে এখানে ময়েশ্চার অনেক কম থাকে। মরুভূমিতে ময়েশ্চার কম থাকে, কম থাকে। আর এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, যেটা ভারতের মতো জায়গা, এই ভারতের মতো জায়গাতে ময়েশ্চার অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। তাই কি হয়? এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার তোমরা এই জায়গাতে দেখলে এই যে টোপোগ্রাফি, এই এই স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ রকে তোমরা দুটো বিষয় দেখলে, যে মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং, মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং দেখলে তোমরা, তোমরা মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং জানলে। এবার বিষয় হচ্ছে যে এই দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে কোন জায়গায় মেকানিক্যাল ওয়েদারিং বেশি ঘটবে, কোন জায়গায় কেমিক্যাল ওয়েদারিং বেশি ঘটবে সেটা। মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কারণ এখানে ময়েশ্চার বেশি, ময়েশ্চার অনেক বেশি, তাই এখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে। বৃষ্টিপাত যেহেতু বেশি হচ্ছে, বৃষ্টিপাত যেহেতু বেশি হচ্ছে, এই যে এখানকার যে শিলাগুলো, এখানকার রকগুলো, এই রকগুলো কিসে আবহবিকার বেশি হচ্ছে? কেমিক্যাল ওয়েদারিং এর ফলে, কেমিক্যাল ওয়েদারিং এর ফলে, রাসায়নিক আবহবিকারের ফলে। আর এখানে ময়েশ্চার কম, এখানে ময়েশ্চার কম, জলবায়ু হচ্ছে শুষ্ক জলবায়ু, মরু জলবায়ু, এখানে তো বৃষ্টিপাত হবে না। তাহলে এখানে আবহবিকার কিসের মাধ্যমে ঘটবে? বায়ু চলাচলের মাধ্যমে ঘটবে, উইন্ড ফ্লো এর মাধ্যমে, উইন্ড ফ্লো এর মাধ্যমে, উইন্ড ফ্লো এর মাধ্যমে এখানে ইয়ে ঘটবে, আবহবিকার ঘটবে। এখানে উইন্ড ফ্লো এর মাধ্যমে আবহবিকার ঘটবে। এখানে যেহেতু উইন্ড ফ্লো এর মধ্যে আবহবিকার ঘটবে, এবার উইন্ড ফ্লো হচ্ছে কোন প্রকারের মধ্যে পড়ছে? মেকানিক্যালের মধ্যে পড়ছে, মেকানিক্যাল ওয়েদারিং এর মধ্যে পড়ছে, মেকানিক্যাল ওয়েদারিং এর মধ্যে পড়ছে বা ফিজিক্যাল ওয়েদারিং এর মধ্যে পড়ছে। সেই কারণে সেই কারণে এই যে ময়েশ্চার বা ইয়েটা আর্দ্রতা, আর্দ্রতা কিভাবে কাজ করে তোমরা জানলে, এবং ক্লাইমেট বা জলবায়ু কিভাবে আবহবিকারকে নিয়ন্ত্রণ করে সেটাও দেখলে, যে এই যে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রণ করছে, যে মরুভূমিতে মেকানিক্যাল ওয়েদারিং হবে না কেমিক্যাল ওয়েদারিং হবে, আর কিভাবে মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখাচ্ছে যে এখানে মেকানিক্যাল হবে না এখানে কেমিক্যাল হবে। তো এখানে কেমিক্যাল হতে বাধ্য করলো জলবায়ু, এবং এখানে মেকানিক্যাল হতে বাধ্য করলো জলবায়ু। তাহলে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রণ করে তোমরা বুঝতে পারলে। এবার 4 নম্বর বিষয়, 4 নম্বর নিয়ন্ত্রক কি? 4 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস। কম্পোনেন্টস, বায়োটিক কম্পোনেন্ট তোমাদেরকে আলাদা করে বোঝানোর আর কিছু নেই, তোমরা তোমরা জানলে বায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক কথার অর্থ কি? বায়োটিক কথার অর্থ হচ্ছে জৈবিক, জৈবিক। আর কম্পোনেন্টস কথার অর্থ কি? কম্পোনেন্টস কথার অর্থ হচ্ছে উপাদান। তো জৈবিক উপাদান কিভাবে নিয়ন্ত্রণ করে? তোমরা তো জানলে যে হিউম্যান, মানুষ কিভাবে আবহবিকার ঘটায়, কিভাবে প্ল্যান্ট বা
বা গাছপালা গাছপালা কিভাবে আবহবিকার ঘটায়। তারপরে তারপরে রয়েছে এনিম্যালস এনিম্যালস মানুষের মধ্যে এনিম্যালস পড়ছে, কিন্তু এনিম্যালস এবং মানুষের মধ্যে এখানে প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। মানুষ তো যে বম ফাটিয়ে, তারপরে বিভিন্ন বড় বড় বুলডোজার নিয়ে গিয়ে, বিভিন্ন জেসিবি নিয়ে গিয়ে শিলাকে চূর্ণ বিচূর্ণ করছে, আবহবিকার ঘটাচ্ছে, কিন্তু এনিম্যাল তো আর সেগুলো করতে পারছে না। প্রাণী তো আর, তাদের কাছে তো আর প্রযুক্তি নেই, তাদের কাছে তো আর সেইগুলো নেই। তারা কি করছে, নিজের পায়ের ধাপ দিয়ে বা এই এই ইত্যাদির মাধ্যমে তারা আবহবিকার ঘটাচ্ছে। আহ, তো এটাই হচ্ছে পার্থক্য এখানে। হিউম্যান ও এনিম্যালের মধ্যে পড়ে, কিন্তু এখানে প্রযুক্তির পার্থক্যের কারণে আমরা একটু আলাদা করলাম। তো এখানে জৈবিক উপাদানগুলি আর বোঝানোর কিছু নেই। হিউম্যান কিভাবে কাজ করে, প্ল্যান্ট কিভাবে কাজ করে, এনিম্যাল কিভাবে কাজ করে, তোমরা আগেই বুঝে গিয়েছো। তো এইভাবেও এরাও কিন্তু আবহবিকারকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা আবহবিকারের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানবো। আবহবিকার বা ওয়েদারিং এর কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানবো। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো 5 মার্কসের জন্য তোমাদের পরীক্ষাতে আসে। তো আমরা আবহবিকারের ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্বন্ধে জানবো। এবার ক্যারেক্টারিস্টিক্স কথার অর্থ কি? ক্যারেক্টারিস্টিক্স কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। আবহবিকারের কি কি বৈশিষ্ট্য রয়েছে, আবহবিকারের কি কি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা এই শব্দগুলো সবগুলো মনে রাখবে, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স, কম্পোনেন্ট, সিগনিফিকেন্স, এই বিষয়গুলো কিন্তু খুব কাজে লাগবে তোমাদের পরবর্তী, মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই এই শব্দগুলো রয়েছে। তো এই শব্দগুলো তোমরা মনে রাখতে থাকবে। আমি বাংলাতে তার জন্যই পাশে পাশে প্রত্যেকটা শব্দর বাংলা আমি লিখছি, যাতে তোমাদের সমস্যা না হয়। তো ক্যারেক্টারিস্টিক্স এর এই বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। তো এই যে আবহবিকার, এই আবহবিকারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো জানবো আমরা। তো এর প্রথম বৈশিষ্ট্য কি? আবহবিকার প্রধানত ঘটে প্রধানত ঘটে আবহাওয়ার উপাদানগুলি দ্বারা। আবহাওয়ার উপাদান দ্বারা উপাদান দ্বারা এবার এই আবহাওয়ার উপাদানগুলি কি কি, তোমরা এখানে এজেন্টগুলি যখন জানলে তখনই তোমরা জেনেছো। এই যে প্রেসিপিটেশন, এটা হচ্ছে আবহাওয়ার উপাদান। উইন্ড আবহাওয়ার উপাদান, টেম্পারেচার আবহাওয়ার উপাদান, ময়েশ্চার আবহাওয়ার উপাদান। তো এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। এরাই মেনলি কিন্তু আবহবিকার ঘটায়, এদের প্রভাব অনেক বেশি, 90% এরাই ঘটায়। আর গৌণ মানে এরা হচ্ছে মুখ্য। এবার গৌণ কিছু রয়েছে, এরা হচ্ছে মুখ্য বা প্রধান। প্রধান। এবার গৌণ কারা? গৌণ হচ্ছে এই যে মানুষ, তারপরে হচ্ছে প্রাণী, তারপরে উদ্ভিদ, এরা হচ্ছে গৌণ উপাদান। এরা হচ্ছে গৌণ উপাদান গৌণ উপাদান। আর এই প্রধান বা মুখ্য উপাদান কারা? আবহাওয়ার উপাদানগুলি, যেমন এই ইয়েগুলো, এই বৃষ্টিপাত, তাপ ইত্যাদি। তো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে আবহবিকার, এই আবহবিকার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ভৌত ভাবে, আর অথবা হতে পারে রাসায়নিক ভাবে। রাসায়নিক ভাবে রাসায়নিক ভাবে এই দুই ভাবে আবহবিকার হতে পারে। এবার এই দুই ভাবে হতে পারে, এটা ঠিক, কিন্তু তোমরা যখন বই পড়বে বা তোমাদের কোন শিক্ষক যখন বলবে, তখন তারা আরেকটা কথা যুক্ত করে, যে আবহবিকার জৈবিক ভাবেও হতে পারে। জৈবিক ভাবেও আবহবিকার হতে পারে। এখানে একটু তোমাদের ক্লিয়ার করে দিই, যে আবহবিকার হবে কিন্তু ভৌত ভাবে অথবা রাসায়নিক ভাবে, জৈবিক ভাবে কিন্তু ঘটবে এই দুটোই। মানে জীব জৈবিক ভাবে যে আবহবিকার গুলো ঘটবে, এই দুটো ঘটবে, কিন্তু এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে। তখন আমরা জৈবিক আবহবিকার বলবো। কিভাবে? এই যে এই যে আমরা এখানে দেখছি, যে এখানে দেখছি এই যে এই যে এই ছবিটাতে লক্ষ্য করছো, যে বাতাস বা বায়ু প্রবাহ এখানে আবহবিকার ঘটাচ্ছে। তো এই আবহবিকারের আমরা তখন নাম দিয়েছি কি? নাম দিয়েছি আমরা ভৌত আবহবিকার বা মেকানিক্যাল মেকানিক্যাল বা ফিজিক্যাল ফিজিক্যাল ফিজিক্যাল। এখন আমরা এটার নাম দিয়েছি আমরা ফিজিক্যাল বা ভৌত আবহবিকার।
এটা ভৌত আবহবিকার ঘটলো। আর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে এই আমরা ছবিটা এঁকেছি, এই ছবিটা আমরা রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে এঁকেছি যে রাসায়নিক আবহবিকার কিভাবে ঘটছে। চুনাপাথর গলে গেল বৃষ্টির জলের সংস্পর্শে এসে, এটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। তাহলে ভৌত আবহবিকার এবং এই রাসায়নিক আবহবিকার এই দুটোর তোমরা এক্সাম্পল দেখলে যে ভৌত ভাবে হতে পারে বা রাসায়নিক ভাবে হতে পারে, এইটুকু জানলে। এবার জৈবিক ভাবে ভৌত এবং রাসায়নিক ভাবে কিভাবে হয়, এইটা একটু জটিল বিষয়। এই জটিল বিষয়টা আমি খুব সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই যে এই যে গাছ, এই গাছের শিকড়গুলো, এই শিকড়গুলো যখন এই শিকড়গুলো যখন শিলার মধ্যে প্রবেশ করে, এগুলো শিলা, এই শিলার মধ্যে প্রবেশ করে, তখন শিলাগুলোকে তারা চূর্ণ বিচূর্ণ করে দেয় বা ভেঙে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয় বা ভেঙে দেয়। তো এই যে আমরা বললাম যে যখন এই গাছের বা উদ্ভিদের শিকড়গুলো ছোট ছিল তখন তারা কোনো কাজ করতে পারেনি, আবহবিকারে অংশগ্রহণ করতে পারে, কিন্তু তখন যারা দিন দিন গাছও বড় হতে থাকলো এবং শিকড়গুলো আস্তে আস্তে মোটা হতে থাকলো, শক্ত হতে থাকলো, তখন কি করলো তারা, তখন যত মোটা হতে থাকলো তখন তারা এই যে শিলার মধ্যে চাপ সৃষ্টি করলো, তার ফলে কি হলো, তার ফলে শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ হলো। তো এক্ষেত্রে কিন্তু ভৌত আবহবিকার ঘটলো, এক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু ভৌত আবহবিকার ঘটলো, ভৌত আবহবিকার ঘটলো। যে এই যে গাছের ইয়েগুলো, শিকড়গুলো, এই শিকড়গুলো চাপ সৃষ্টি করলো, এইভাবে তারা চাপ সৃষ্টি করছে আস্তে আস্তে মোটা হয়ে, তখন সেই চাপের প্রভাবে কিন্তু এই আবহবিকারটা ঘটছে, তখন ভৌত আবহবিকার ঘটছে। কিন্তু পরিস্থিতিটা একটু অন্য, এই শিকড়গুলোই রয়েছে কিন্তু তারা শুধুমাত্র ভৌত ভাবে না, রাসায়নিক ভাবে। কিভাবে, এই যে এই যে এই যে এখানে শিকড়গুলো রয়েছে, এগুলো শিলা, এগুলো হচ্ছে শিলা, এগুলো শিলা। আর এই যে লালগুলো, এই লালগুলো হচ্ছে শিকড়। এই শিকড় থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড নির্গত হয়, অ্যাসিড বা জৈবিক পদার্থ নির্গত হয়। এই যে অ্যাসিড বা জৈবিক পদার্থ নির্গত হয়, এই অ্যাসিড বা জৈবিক পদার্থগুলো যখন এই শিলার মধ্যে এমন কিছু মিনারেল রয়েছে বা খনিজ রয়েছে, সেই খনিজের যখন সংস্পর্শে আসে তখন খনিজগুলো নিজের রাসায়নিক ধর্ম পরিবর্তন করে এবং ভেঙে যায় বা বিয়োজিত হয়ে যায়। তখন কি করে, তখন কি ঘটলো, এই যে অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড নির্গত হলো এই গাছের শিকড় থেকে, এই অ্যাসিড গুলো যখন বিয়োজন ঘটালো এবং আবহবিকার ঘটালো, তখন এটার নাম হয়ে গেল কেমিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। এখন এটার নাম হয়ে গেল রাসায়নিক আবহবিকার। তাহলে এখানে জৈবিক ভাবেই তো ঘটলো, এখানে এই যে গাছ, এই শিকড়, এই শিকড়ের মাধ্যমে, গাছের শিকড়ের মাধ্যমেই ঘটলো কেমিক্যাল ওয়েদারিং, এখানে গাছের শিকড়ের মাধ্যমেই ঘটলো কিন্তু ভৌত আবহবিকার বা ফিজিক্যাল ওয়েদারিং। এবার এখন আমরা এর নাম কি দিব, এখন আমরা এর নাম দিব যে জিও ফিজিক্যাল ওয়েদারিং, সরি, এটার আমরা নাম দিব বায়ো কেমিক্যাল ওয়েদারিং। আর এটার আমরা তখন নাম দিব বায়ো ফিজিক্যাল ওয়েদারিং, বায়ো ফিজিক্যাল ওয়েদারিং। তাহলে শেষ পর্যন্ত কি ঘটলো, আবহবিকার কিন্তু ঘটলো ভৌত বা রাসায়নিক ভাবে, কিন্তু এখানে জৈবিক বিষয়গুলো, যেমন গাছটা হচ্ছে একটা জৈবিক কম্পোনেন্ট বা উপাদান, এই গাছটা এই রাসায়নিক এবং ভৌত আবহবিকার ঘটাতে সাহায্য করলো, তাই এটা তখন জৈবিক আবহবিকারের মধ্যে পড়ছে। কিন্তু ঘটবে কিন্তু ভৌত এবং রাসায়নিক ভাবে, এই দুই ভাবে, এছাড়া ঘটার কোনো, এই দুটো ছাড়া আর ঘটার, এই দুটো ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ঘটার আর জায়গা নেই। এবার এর দুটো আমরা বৈশিষ্ট্য জানলাম। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, আমি এত ডিটেলসে বলছি, এত ডিটেলস তোমাদের লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে পরবর্তীতে যেন প্রত্যেকটা বিষয় তোমাদের সহজ হয়ে যায়। 3 নম্বর, এটি একটি ইন সিটু প্রক্রিয়া। এই যে আবহবিকার, আবহবিকার হচ্ছে একটি ইন সিটু প্রক্রিয়া, ইন সিটু প্রক্রিয়া, ইন সিটু। তোমরা, তোমাদের মনে আছে কি জানি না, তোমরা যখন
যখন জীব জীব ভূগোল পড়েছো তোমরা 11-12 জীব ভূগোল পড়েছো, তখন একটা বিষয় তোমরা পড়েছো এক্স সিটু অ্যান্ড ইন সিটু। ইন সিটু জীব ভূগোলে এই এক্সিটু এবং ইনসিটু আসে। তো এক্সিটু এবং ইনসিটু জীব ভূগোলে কি জিনিস? জীব ভূগোলে এক্সিটু এবং ইনসিটু মানে হচ্ছে যখন প্রাণীদেরকে কোনো একটা লুপ্তপ্রায় প্রাণী, যেমন ধরে নাও রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার খুব কমে গিয়েছে, তো এই বিলুপ্ত বিলুপ্ত হতে চলছে। তো এই রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন বাঁচানোর জন্য, যাতে কেউ মেরে না ফেলে, চোরা শিকার না হয়ে যায়, তাড়াতাড়ি মারা না যায়, তো তখন তাকে বাঁচানোর জন্য যদি তাকে নিজের পরিবেশের, মানে সে যেই পরিবেশে থাকে, জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে যেই পরিবেশে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, সেখান থেকে তাকে বের করে এনে একটা চিড়িয়াখানায় রাখা হলো। চিড়িয়াখানায় রাখা হলো এবং সেখানে তার বংশ বিস্তার করা হলো। চিড়িয়াখানায় রাখা হলো, সেখানে তার বংশ বিস্তার করা হলো, তাকে সেখানে সংরক্ষণ করা হলো, তাকে সেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। এই যে এইটা তখন ঘটছে, তখন এক্স সিটু বলছে, তখন এটা চিড়িয়াখানাটা তখন হচ্ছে এক্স সিটু সংরক্ষণ, মানে তাকে নিজের জায়গার বাইরের কোনো পরিবেশে নিয়ে গিয়ে তাকে রাখা হচ্ছে। আর ইন সিটু মানে কি? ইন সিটু মানে হচ্ছে তাকে তার পরিবেশেই রেখে, সংরক্ষণ। কিভাবে? তার যে বনাঞ্চল, যে জঙ্গলটা, সেই জঙ্গলটাকে চারিদিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে ঘিরে দিলাম এবং তার চারিপাশে আমরা অনেকগুলো মানে মানে ফরেস্ট গার্ড রেখে দিলাম, বিভিন্ন ফরেস্ট পুলিশ রেখে দিলাম। তো কি হবে? তার চোরা শিকার হবে না। বিভিন্ন ডক্টর রেখে দিলাম। তারা কি করবে? তারা এই যে রয়্যাল বেঙ্গল টাইগারকে মনিটর করবে, তার কোনো অসুখ হলে তাকে ইনজেকশন দিবে, তাকে সারিয়ে তুলবে। তো এই যে তখন তাকে নিজের পরিবেশে রাখি আমরা সংরক্ষণ করলাম, তখন কি হলো? তখন সেটা হলো ইন সিটু। তাহলে নিজের পরিবেশে, এই যে নিজ কথাটা আসছে, মানে যেখানকার সেখানকারই, এই বিষয়টাই এই এখানে কাজে লাগবে। এই ইন সিটু আবহবিকার হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা ঘটলে পদার্থগুলো তৈরি হবে সেটা কিন্তু সেখানেই পড়ে থাকবে। এখানে যদি আবহবিকার ঘটে, এই যে শিলাটা, এই শিলাটা যদি এখানে থাকে, চূর্ণ বিচূর্ণ হয়েও তাকে এখানেই থাকতে হবে, এখানেই থাকতে হবে, এ থেকে সে বি পয়েন্টে যেতে পারবে না। এটা হচ্ছে আবহবিকারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সে অন্য জায়গায় বয়ে যেতে পারবে না। যদি বয়ে চলে যায় তখন সেটা হয়ে যাবে মাস ওয়েস্টিং, ইরোশিয়ান ইত্যাদি প্রক্রিয়া। কিন্তু আবহবিকার কিন্তু এক জায়গাতেই হবে, যেখানে হবে সেখানেই পড়ে থাকতে হবে। এটা 4 নম্বর বৈশিষ্ট্য কি আবহবিকারের? 4 নম্বর বৈশিষ্ট্য, আবহবিকারের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক ধীর গতির প্রক্রিয়া। এটি ধীর গতির প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়াটা অনেক ধীর গতিতে ঘটে। আবহবিকার অনেক ধীর গতিতে ধীরে ধীরে ঘটে। মানে এই যে আমাদের মাউন্ট এভারেস্ট পর্বতমালা, এই মাউন্ট এভারেস্ট পর্বতমালাও তো এক সময় কিন্তু একবার মাটির সঙ্গে মিশে যাবে। মাটির সঙ্গে, মানে পৃথিবীর এমন একটা সময় আসবে, এই মাউন্ট এভারেস্ট এই বায়ুর মাধ্যমে, জলের মাধ্যমে ক্ষয় হতে 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 এই রকম আছে, এক সময় এইভাবে মাটির মতো মিশে যাবে, মাটির মতো মিশে যাবে বা ছোট হয়ে থেকে যাবে, এইটুকু হয়ে থেকে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি 2-5 দিনের মধ্যে ঘটবে, 2-5 বছরের মধ্যে ঘটবে, 200-500 বছরের মধ্যে ঘটবে? না, এটা কয়েক হাজার, কয়েক লাখ বছর লাগতে পারে বা কয়েক কোটি বছর লাগতে পারে। যেমন এই গোটা পৃথিবীর ইতিহাস হচ্ছে 500 কোটি বছরের। আরো পৃথিবী 500 কোটি বছর থাকবে, এর মধ্যে কয়েক কোটি বছর লাগবে মাউন্ট এভারেস্টকে আবার এই ছোট হতে। এই মাউন্ট এভারেস্ট ক্ষয় হবে, ক্ষয় হতে 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 এক সময়, ক্ষয় হতে হতে এইরকম শিলায় পরিণত হবে বা এক সময় একবারে মাটির সঙ্গে মিশে যাবে, একবারে মাটি হয়ে যাবে গোটা। তো এটা কয়েক কোটি বছর সময় লাগবে। তো এই যে এই যে আবহবিকার প্রক্রিয়াটা, এটা অনেক ধীর গতির প্রক্রিয়া। সেটা সাইজের উপর ডিপেন্ড করে। আমি মাউন্ট এভারেস্টের কথা বললাম, এটা এরকম। যদি অন্য একটা পদার্থ হয়, একটা ছোট পাথর হয়, সেটা দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে হয়ে যাবে। বা তুমি যদি একটা হাতুড় দিয়ে বাড়ি মারো, দিয়ে যদি ফাটিয়ে ফেলো, সেটা তাহলে তারও তাড়াতাড়ি হয়ে গেল। মানুষের মাধ্যমে আবহবিকার ঘটলো। এবার 5 নম্বর বৈশিষ্ট্য কি? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থান বিশেষে আলাদা আলাদা। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা স্থান বিশেষে আলাদা আলাদা হয়। আবহবিকার প্রক্রিয়াটা স্থান বিশেষে আলাদা আলাদা হয়। তোমাদেরকে এখানে আমি আগেই বিষয়টা বুঝিয়ে দিয়েছি, স্থান বিশেষে আলাদা আলাদা হয় কিভাবে।
এই যে এটা হচ্ছে মরুভূমি, আর এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর এখানে কম বৃষ্টিপাত হয়। তাহলে এখানকার আবহাওয়া বিকার আলাদা, এখানকার আবহাওয়া বিকার আলাদা। এখানে হচ্ছে ফিজিক্যাল মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং, এখানে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহাওয়া বিকার। তাহলে তাহলে স্থান বিশেষে আলাদা আলাদা ভাবে এই এই প্রক্রিয়াটা ঘটে, এই যে ওয়েদারিং প্রক্রিয়াটা ঘটে, মানে ওয়েদারিং প্রক্রিয়া যদি এই ভারতবর্ষতে একরকম ঘটে, তাহলে কিন্তু আহ সাহারা মরুভূমিতে আরেক ভাবে ঘটবে। সাহারা মরুভূমিতে আরেক ভাবে ঘটবে। পোলের দিকে চলে যায়, যেখানে বরফ পড়ে আছে, প্রচুর বরফ পড়ে আছে, সেখানে আলাদা প্রক্রিয়াতে ঘটবে। তাই এই আবহবিকার প্রক্রিয়াটা টোটালি কিন্তু জায়গা বিশেষে আলাদা আলাদা ভাবে হয়ে থাকে। তো এটাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। তো এখানে তোমরা দুটো দিয়ে দিতে পারো যে মরুভূমিতে ফিজিক্যাল ওয়েদারিং ঘটে, মানে আলাদা আলাদা বোঝাতে মরুভূমিতে ফিজিক্যাল ওয়েদারিং ঘটে, এবং ক্রান্তীয় অঞ্চলে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে কেমিক্যাল ওয়েদারিং ঘটে। এই বিষয়টাই সহজ হয়ে গেল। তো এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম, যেখানে আমরা আবহাওয়া বিকারের বা ওয়েদারিং এর প্রাথমিক ধারণা সম্বন্ধে জানলাম, যে আবহাওয়া বিকার কাকে বলে, মাস ওয়েস্টিং কাকে বলে, ইরোশিয়ন কাকে বলে, ডেনুডেশন কাকে বলা হয়, তারপরে আবহাওয়া বিকারের যে এজেন্ট গুলো রয়েছে সেগুলো কি কি, তাদের কাজ কি, তারপরে আবহাওয়া বিকারের ফ্যাক্টর বা নিয়ন্ত্রক গুলো কি কি, তারপরে আবহাওয়া বিকারের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কি কি, এই কয়েকটা বিষয় আমরা জানলাম। এবার এর পরের ভিডিওতে আমরা কি জানবো, এর পরের ভিডিওতে যদি তোমাদের ভালো করে আমি মানে সহযোগিতা পাই, তাহলে আমরা জানবো যে আবহাওয়া বিকারের প্রকারভেদ বা টাইপস অফ ওয়েদারিং। টাইপস অফ ওয়েদারিং। আমার লেখাটাকে একটু তোমরা অ্যাভয়েড করবে, লেখা একটু খারাপ হওয়ার জন্য সরি। টাইপস অফ ওয়েদারিং বা আবহাওয়া বিকারের প্রকারভেদ। এই আবহাওয়া বিকারের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। এই আবহাওয়া বিকারের যে প্রকারভেদ গুলো রয়েছে, প্রত্যেকটা প্রকারভেদ 2 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে। সমস্ত যেই প্রকারগুলো রয়েছে সেগুলো যদি একসঙ্গে দেয় 10 মার্কসের জন্য দিবে। তাই এই যে প্রকারভেদ গুলো, এগুলো একটু কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এগুলো পড়তেও ভালো লাগবে, নতুন কিছু জানবে। তো এগুলো আমরা পরের ভিডিওতে জানবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে। এবং আমার যে চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চ্যানেলের প্রোফাইলে যাবে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 7029749661। এখানে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা আমাকে পেয়ে যাবে, এবং 1 মাসের মধ্যেই তোমাদেরকে সাজেশন নোটস ইত্যাদি দিয়ে দেওয়া হবে, এবং মাঝে মধ্যে ক্লাসও নেওয়া হবে। তো তোমরা যদি রেগুলারলি ক্লাসগুলো ফলো করো, তাহলে আমি রেগুলারলি ক্লাস দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।